একটা দেশের শক্তি শুধু তার সেনাবাহিনী নয়, শুধু তার প্রযুক্তি বা সম্পদেও নয়। একটা দেশের আসল শক্তি লুকিয়ে থাকে তার রিজার্ভে। কিন্তু রিজার্ভ মানে কি? এই রিজার্ভ কিভাবে তৈরি হয়? কেন বাংলাদেশ এক সময় রিজার্ভে ভরপুর দেশ আজ প্রশ্নের মুখে? আমাদের রিজার্ভ কোথায় গেল? এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজব আজকে আমাদের এই যাত্রায়। একটি অর্থনৈতিক কাহিনী যেখানে আছে আশা, ভয়, ভুল আর ভবিষ্যতের দিশা। ধরা যাক তুমি একটা দেশ, তোমার জনগণ কাজ করছে, উৎপাদন করছে, রপ্তানি করতেছে, বাহিরের দেশগুলো তোমার তৈরি জিনিসও কিনতেছে, পোশাক, ঔষধ, মাছ, ইলেকট্রিক সহ সবকিছুই। এর বিনিময়ে তুমি পাচ্ছ ডলার। এই ডলারই হলো তোমার বৈদেশিক মুদ্রা। আর যখন এই ডলার তুমি খরচ না করে জমাও, তখন সেটাই হলো তোমার রিজার্ভ। রিজার্ভ মানে দেশের সেই সঞ্চিত সম্পদ যা দিয়ে যে কোনো সংকটে টিকে থাকা যায়, যেন এক ধরনের অর্থনৈতিক অক্সিজেন সিলিন্ডার। একটা দেশের যদি এই রিজার্ভই না থাকে তাহলে কি হয়? যখন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ে অথবা হঠাৎ ডলারের ঘাটতি দেখা দেয়, দেশ তখন ঠিক এমন হয় যেন স্পন্দন বন্ধ হয়ে আসছে। রিজার্ভ তৈরি হয় মূলত তিন উৎস থেকে। এক হলো রপ্তানি আয়, দ্বিতীয় হলো প্রবাসী আয় অর্থাৎ রেমিটেন্স, আর তৃতীয় হলো বৈদেশিক ঋণ ও বিনিয়োগ। বাংলাদেশের ক্ষেত্রে এই তিনটার সম্ভাবনায় একসাথে কাজ করছে দীর্ঘদিন। প্রধানত গার্মেন্টস খাত থেকে বাংলাদেশ বছরে প্রায় 50 বিলিয়ন ডলার আয় করে। এই টাকাগুলোর একটা বড় অংশই ডলার হিসেবে আসে। বাংলাদেশ ব্যাংক এই ডলারগুলো নিজের কাছে রাখে। দেশের ব্যাংকগুলোর কাছে প্রয়োজন অনুযায়ী সেগুলো বিক্রি করে, যাতে আমদানি, ঋণ পরিশোধ বা আন্তর্জাতিক বাণিজ্য চালু থাকে। দ্বিতীয় হচ্ছে রেমিটেন্স। বিদেশে থাকা প্রায় 1 কোটি বাংলাদেশি প্রবাসী তাদের কষ্টার্জিত টাকা দেশে পাঠায়। এটি প্রতি বছর প্রায় 22 থেকে 25 বিলিয়ন ডলার। এই টাকাই সরাসরি রিজার্ভে অবদান রাখে। তৃতীয় হচ্ছে বিনিয়োগ ও ঋণ। বিদেশি কোম্পানি যখন এখানে বিনিয়োগ করে বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ আসে, সেগুলো রিজার্ভকে সাময়িকভাবে শক্তিশালী করে। কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, রিজার্ভ কখনোই চিরস্থায়ী নয়। এটা এক ধরনের বয়ে চলা নদী, যেখানে টাকা আসছে আবার খরচ হয়ে যাচ্ছে। ধরা যাক বাংলাদেশ তেল আমদানি করতে হবে 1 বিলিয়ন ডলারের। এই টাকা দিতে হবে মার্কিন ডলারে। তাহলে বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভ থেকে ডলার দেবে। রিজার্ভ শুধু দেশের মুদ্রায় স্থিতিশীল রাখে না, এটা বিদেশি বিনিয়োগকারীদেরও আত্মবিশ্বাস দেয়। যখন তারা দেখে দেশটির হাতে পর্যাপ্ত রিজার্ভ আছে, তারা জানে দেশটি সংকটে পড়বে না। এক কথায় বলতে গেলে রিজার্ভ হলো অর্থনৈতিক আস্থার প্রতীক। একটা সময় ছিল বাংলাদেশ যখন তার ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল সময় পার করেছিল। 2021 সালে বাংলাদেশের রিজার্ভ পৌঁছেছিল প্রায় 48 বিলিয়ন ডলারে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ। তখন বৈদেশিক মিডিয়াগুলো বলেছিল বাংলাদেশ এই মিরাকেল ইকোনমি। দেশের উন্নয়ন প্রকল্প, রপ্তানি সাফল্য, প্রবাসীর আয়ের প্রবাহ সব মিলিয়ে বাংলাদেশ এক স্বপ্নের দেশ হয়ে উঠেছিল দক্ষিণ এশিয়ায়। কিন্তু স্বপ্নের পরেই আসে বাস্তবতা। 2022 সালের মাঝামাঝি হঠাৎ বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বৈদেশিক বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বেড়ে যায় দ্বিগুণ। বাংলাদেশকে ডলার খরচ করতে হয় আবারও বেশি, কিন্তু রপ্তানি আয় সেই হারে বাড়তেছিল না। রেমিটেন্সেও দেখা দেয় ধীরগতি। ফলাফল রিজার্ভ কমতে শুরু করে এক ভয়াবহ গতিতে। এক বছরেই 48 বিলিয়ন ডলার থেকে নেমে আসে 26 বিলিয়নে। তাহলে কি টাকায় হারিয়ে গেল? না, টাকা হারায়নি। এটা দেশ পরিচালনায় খরচ হয়েছে। আমদানি, পেমেন্ট, ঋণ পরিশোধ, ডলার সংকট ঠেকাতে হস্তক্ষেপ, আর মাঝে মাঝে কিছু অপ্রয়োজনীয় প্রকল্পে অপচয় হয়েছে। যখন কোনো দেশের রিজার্ভ কমে যায়, তখন ওই দেশের ক্রেডিট রেটিং প্রভাবিত হয়। বিদেশি বিনিয়োগকারীরা ভয় পেতে শুরু করে। ডলার সংকট দেখা দিলে ব্যাংকগুলো ডলার পায় না, ফলে আমদানিকারকরা কাঁচামাল আনতে পারে না। বাংলাদেশ তখন IMF এর কাছ থেকে প্রায় 4.7 বিলিয়ন ডলারের ঋণ চায়। এই ঋণ আংশিকভাবে রিজার্ভ স্থিতিশীল করে, কিন্তু শর্ত ছিল কঠিন। বাজার ভিত্তিক বিনিময় হার, জ্বালানির দাম সমন্বয় এবং রিজার্ভের স্বচ্ছ হিসাব প্রকাশ। বাংলাদেশ ব্যাংক তখন নতুন নিয়ম আনে, BPM6, মানে আনুমানিক রিজার্ভ হিসাব। ফলে দেখা যায় প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভ আগের চেয়েও অনেক কম। অর্থনীতি কখনোই শুধু সংখ্যার খেলা নয়, এর ভেতরে থাকে রাজনীতি, প্রভাব আর সিদ্ধান্তের ভুল।
রিজার্ভ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা বিতর্ক দেখা দেয়। কে অপরাধ করেছে, কে বাঁচাতে পারেনি, কে IMF এর দরজায় যেতে বাধ্য করেছে। কিন্তু প্রশ্ন হলো, দোষ আরোপ করে কি লাভ যদি আমরা শিখতে না পারি কিভাবে এই রিজার্ভকে ভবিষ্যতে রক্ষা করা যায়। বাংলাদেশ এখনো দেউলিয়া নয়, দেশের অর্থনীতি এখনো সম্ভাবনাময়, কিন্তু এখন সময় কঠিন বাস্তবতা মেনে নেওয়ার। শুধু গার্মেন্টস নয়, IT, ফার্মাসিউটিক্যাল, হালকা ইঞ্জিনিয়ারিং খাতেও জোর দিতে হবে বাংলাদেশকে। প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠায়। অপ্রয়োজনীয় বিলাসবহুল পণ্য, ডলার খরচ বন্ধ করতে হবে যাতে বিনিয়োগকারীরা বিশ্বাস করে বাংলাদেশ একটি নিরাপদ বাজার। অতিরিক্ত অর্থ ঝুঁকিপূর্ণ বন্ডে নয়, বরং নিরাপদ বিনিয়োগে রাখতে হবে। রিজার্ভ শুধু অর্থ নয়, এটা এক দেশের সম্মান, এটা আমাদের জনগণের ঘাম, প্রবাসীদের রক্ত ঘাম উপার্জনের প্রতিফলক। আমরা কি আমাদের এই রিজার্ভকে যথাযথভাবে রক্ষা করতে পারবো, নাকি আবারও একই ভুলের পুনরাবৃত্তি আসবে? সময় এসেছে, সংকটকে ভয় নয়, সংকট থেকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশের রিজার্ভ শুধু ডলারের অঙ্ক নয়, এটা প্রতিটি শ্রমিকের ঘাম, প্রতিটি রপ্তানিকারকের আশা এবং প্রতিটি নাগরিকের ভবিষ্যতের প্রতীক। এই রিজার্ভের গল্প আমাদের শেখায় অর্থনীতি টিকিয়ে রাখতে হলে বিশ্বাস, সততা আর সঠিক সিদ্ধান্ত হলো সবচেয়ে বড় সম্পদ। অর্থনীতির শক্তি শুধু টাকা নয়, অর্থনীতির শক্তি বিভিন্ন কৌশলও বটে।